নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। ডাকাতির পরপরই গলিয়ে ফেলা হয় স্বর্ণ। ৫টি দোকান চিহ্নিত। সন্দেহ এড়াতে বেচা কেনায় ব্যবহার করা হয় নারীদের। মূল হোতা গ্রেফতার। লোভনীয় অফারের ফাঁদে ই কমার্স প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা লগ্নি করে বিপাকে হাজার হাজার তরুণ। দায়ীদের কাছ থেকে অর্থ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ৭ বিভাগীয় শহরের সব প্রস্তুতি সম্পন্ন। হল বন্ধ থাকায় বিড়ম্বনায় ভর্তি ছোড়া পাশে ছাত্রলীগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ নয়। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই এই তথ্য দিয়েছে। পিবিআইয়ের ডিআইজি জানান, আগের স্বামী রাকিব ও তামিমার বিবাহ বিচ্ছেদের নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এদিকে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করা হয়েছে। পরে ৩১ অক্টোবর তাদেরকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ভালোবাসা দিবসে গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মি বিয়ে করেন। তবে এ নিয়ে জলঘোলা হয়েছে অনেক। আদালত পর্যন্ত গিয়েছেন তাম্মির আগের স্বামী রাকিব। আদালতের আদেশে তদন্তের দায়িত্ব গিয়েছে পিবিআইয়ের হাতে। অবশেষে বিয়ের ৭ মাস পর আদালতে প্রতিবেদন জমা দিল পিবিআই। প্রতিবেদন বলছে, আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। সে কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। তামিমা হোসেন দাবি করেছেন যে এই নোটিশটি পাঠানো হয়েছিল। দেখা গেছে যে আমরা তদন্ত করে দেখেছি যে যে ঠিকানায় পাঠানো হয়েছিল ওই ঠিকানায় আসলে সেই সময় রাকিব থাকতেন না। যে ডেটে পাঠানো হয়েছে সেই ডেটে রাকিব অন্য বাসায় ছিলেন। অর্থাৎ রাকিব ৬ মাস পরে যে বাসায় গেছেন সেই বাসার ঠিকানাটা ৬ মাস আগে ব্যবহার করা হয়েছে। এছাড়া আগের স্বামী রাকিবের সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই। তিনি জেনে শুনেই ছোট অপরাধটি করেছেন। বিয়ের পর তামিমার আগের স্বামী রাকিব দাবি করেন তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তার স্ত্রী। তাদের ১১ বছরের সংসারে ৮ বছরের একটি সন্তান রয়েছে। তাম্মিকে নিজের বউ দাবি করে সে সময় কোর্টে মামলা করেন রাকিব। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এখন আদালতের নির্দেশনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাকিবের আইনজীবী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজা ও আশুলিয়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার এড়াতে ডাকাতির সময় নৌরুট ব্যবহার ও চোরাই স্বর্ণ বিক্রিতে সন্দেহ এড়াতে নারীদের কাজে লাগানো সহ নানা কৌশল নিত দলটি। ডাকাতির স্বর্ণ বেচাকেনায় জড়িত ৫টি দোকান চিহ্নিত করা হয়েছে। গত বছরের ৫ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ায় নয়ারহাটে ১৯টি স্বর্ণের দোকান থেকে ২ কোটি টাকার অলংকার ডাকাতির পর একই ডাকাত দল গত ৭ ফেব্রুয়ারি ধানমন্ডির রাপা প্লাজায় ৩টি স্বর্ণের দোকান ভেঙে ৫০০ থেকে ৭০০ ভরি স্বর্ণ লুট করে। দুর্ধর্ষ এই ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিআইডির তৎপরতায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ডাকাত দলের ১৫ জন সদস্যকে। বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এখন পর্যন্ত অন্তত ৮টি ডাকাতির ঘটনার মূল হোতা সোহরাবকে। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, নিরাপদে সটকে পড়তে ডাকাত দল ব্যবহার করত জনবহুল এলাকা ও নৌরুট। ১৪ তারিখ থেকে কন্টিনিউয়াস অপারেশন চলতে থাকে আমাদের। এর এই ধারাবাহিকতায় আমরা ১৫ জন লোককে অ্যারেস্ট করি। তাদের কথা অনুযায়ী তাদের এই গ্রুপের সদস্যরাই এই রাপা প্লাজায় ডাকাতিটাও করে। এই গ্রুপটার লিড করে সোহরাব নামে এক লোক, যাকে আপনারা দেখেছেন। হি ইজ দি মাস্টারমাইন্ড। তাকে সবাই মাস্টার বলে ডাকে। সোহরাব যতগুলো ডাকাতি করেছে সবগুলোই যদি সে অ্যারেস্টেড হয় বা সবগুলো যদি প্রসিকিউটেড হয়, তাইলে এক জীবনে পারবেন না, ২-৩ জীবন লাগবে তার। চোরাই স্বর্ণ কেনাবেচায় এখন পর্যন্ত ৫টি দোকান চিহ্নিত করা হয়েছে, যেখানে চোরাই স্বর্ণ পেয়েই তা গলিয়ে ফেলা হয়। সবুজ আর একটা ছেলে আছে রহিম। এরা মূলত এই যে চোরাই সোনা কিনে ক্যাশ টাকা দিয়ে দেয় এবং তারপর তারা সোনাটা বেচে। তাঁতিবাজার কেন্দ্রিক বেশ কিছু দোকান আছে যারা এই ধরনের সোনা কেনে
কিছু কিছু দোকান আছে শুধু সোনা গলায়। স্বর্ণ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত 15 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ধামাকা ইভ্যালির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা আটক হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। হাজার হাজার তরুণের কোটি কোটি টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লোভনীয় অফারের ফাঁদে হঠাৎ করে বিত্তবান হওয়ার স্বপ্নে বিভোর মানুষগুলোর দিন কাটছে ঘোর অন্ধকারে। যাচাই না করে কোনো সেলিব্রিটি যেন প্রচারণায় না নামে সে অনুরোধও ভুক্তভোগীদের। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন অয়ন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরতে সেলার হিসেবে যুক্ত হন ধামাকা ইভ্যালির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে। সেই জালে আটকা পড়ে তার ৮০ লাখ টাকা। এমন পরিস্থিতিতে জীবনের উষালগ্নেই নেমে এসেছে ঘোর অন্ধকার। ধার দেনা করে আমি চায়নার থেকে মাল আনছি, মাল এনে আমি বিভিন্ন ই কমার্সকে আমি দিয়েছি। ৮০ লক্ষ টাকা মতো আমার ইনভেস্টমেন্ট ওখানে ঢুকে গেছে। আমি এখন খুবই নিঃস্ব হয়ে আছি। ধামাকার এই ঘেরাটোপে আটকে অয়নর মতো অনেকেরই কাটছে নির্ঘুম রাত। তারা বলছেন এমডি জসিমউদ্দিন চিশতি ছাড়াও এই প্রতারণার সঙ্গে জড়িত আছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মুজতবা আলী। ধামাকার ৩ জন কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও চেয়ারম্যান আড়ালে থেকে যাচ্ছে কেন তা নিয়েও রয়েছে প্রশ্ন। যেহেতু এমডি সাহেব দেশে নাই, আপনি যেহেতু দেশে আছেন, আপনি ফ্রন্টে এসে সবার সাথে কথাবার্তা বলে এটা মিউচুয়ালি কিভাবে সলভ করা যায় দেখেন। চেয়ারম্যানকে আমি বলি, তখন উনি বলে যে আসলে আমরা কাজ করতেছি। আমরা চাইবো যেন চেয়ারম্যান আমাদেরকে একটা কমিটমেন্ট দেখ যে আমাদের এই সমাধানটা কিভাবে সে করবে। আসলে চেয়ারম্যান কেন ফোকাসে আসতেছে না। ভুক্তভোগীদের দাবি এসব প্রতিষ্ঠানের বিষয়ে যাচাই না করে কোনো সরকারি বা জনপ্রিয় ব্যক্তি যেন প্রচারণায় না নেমে পড়ে। এই সমস্ত প্ল্যাটফর্ম অনলাইনে লঞ্চ হয় তখন দেখা যায় যে সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা দেশে রেপুটেড পাবলিক ফিগার যারা এরা প্রচারণায় নামে। তখন দেখা যায় যে আমাদের মতো কাস্টমার আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের একটা ট্রাস্ট লেভেল বেড়ে যায়। তো আমরা তখন সেখানে ইনভেস্ট করি কিংবা আমরা তখন তাদেরকে পণ্য দিই। কিন্তু এইটা যে ভিতরে এত কিছু হয় সেটা তো ঘাটানোর মতো ক্ষমতা আমাদের নেই। এদিকে ধামাকা কর্তৃপক্ষকে না পেয়ে সেলারদের উপরে চড়াই হচ্ছে অনেক ক্রেতা, জানিয়ে বিপাকে রয়েছে মার্চেন্টরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ইতোমধ্যে 7টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করা প্রায় 1,17,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দেবেন 58,306 জন, আর 7 বিভাগীয় শহরে 59,354 জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরের 7টি কেন্দ্রে ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসনের বিষয়টি বন্দোবস্ত করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। তবে ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা বলছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন রায়হানের মা ও স্ত্রী। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে পুলিশ ভ্যানে করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আকবর সহ 5 আসামিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্রের উপর বাদী পক্ষের কোনো আপত্তি না থাকায়
তা গ্রহণ করেন। একই সঙ্গে পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে আজকে বাদী উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে এই চার্জশিট গৃহীত হতে আমাদের কোনো আপত্তি নাই। আদালত এই অভিযোগপত্রটা গ্রহণ করে এবং যে পলাতক একজন আসামি আছে তার বিরুদ্ধে WBN ইস্যু করে। অভিযোগপত্র গ্রহণে রায়হানের মা এবং রায়হানের স্ত্রী ও মামলার বাদী সন্তুষ্টি প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই যে আজকে অ্যাকসেপ্ট হয়েছে কেসটা, আমরা খুশি আছি। আমরাও চাই কেসটা যত দ্রুত বিচারটা শুরু হয়, এটাই আমাদের অনুরোধ। আমার স্বামীর যে যারা হত্যা করছে মানে তারা আমি ফাঁসি চাইলাম। গত বছরের 11 অক্টোবর এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান। 12 অক্টোবর দায়ের করা মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হলে 5 মে 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের চুল কাটার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকেই নয়, বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের এক দফা দাবিতে এই কর্মসূচি চলছে। এদিকে অভিযুক্ত শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাঁচি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে রিপোর্ট। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের এক দফা দাবিতে এই কর্মসূচি চলছে। খাতা নিয়ে যাওয়ার পরই বলতেছে সজীব তুমি নিচে যাও, কেসটা নিয়ে আসো। উপরে যাই গেটে ওখানে দাঁড়া দেখি যে ম্যাডাম ছাত্রদের চুল কাটতেছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন, তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজন করে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। আমাদের দাবি হলো ফারহানা ইয়াসমিন বাতেনকে শিক্ষক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন, 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সময় সংবাদ। চট্টগ্রামে ওয়াসার ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছে নগরবাসী। পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। এ অবস্থায় অনিয়ম বন্ধে প্রাথমিকভাবে নগরীর 4টি আবাসিক এলাকায় বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ফ্ল্যাটের কোনো বাসিন্দা না থাকার পরও প্রতি মাসে ওয়াসার 15 থেকে 20,000 টাকা ভুতুরে বিল গুনতে হচ্ছে নাজিমুদ্দিনকে, যা 1 বছরে ঠেকেছে 2.5 লাখে। বারবার অভিযোগ করেও শুরু হয়নি হয়রানির। শুধুমাত্র নাজিমুদ্দিন নন, চট্টগ্রাম ওয়াসার বিল নিয়ে এমন অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। আমরা ওখানে ওয়াসার মধ্যে অ্যাপ্লাই করছি, ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, ওইটা নিয়ে কোনো সংশোধন করে নাই, ওই টাকাগুলো জমা আছে। এখন আমরা কি করবো ওই টাকাগুলো? কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। কোনো পানি সাপ্লাই নেই, দেখতে দেখতে 60,000 টাকার বিল আসলো। 2016 সালে ওয়াসার গড় বিল প্রথা শুরু হওয়ার পর বছরের সংস্থাটির বিল ছিল 43 কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে 105 কোটি টাকায়, যার পুরোটাই যায় গ্রাহকের পকেট থেকে। আমি মনে করি এই বাড়তি বকেয়াটা হয়েছে শুধুমাত্র গড় বিলের কারণে, এবং গড় বিল ভুতুরে বিল সব একই সূত্রে গাঁথা। যুগের পর যুগ চলে আসা এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে অটোমেটেড মিটার রিডিং স্থাপনে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যে ডিজিটালাইজড মিটার যেটা দিচ্ছি, তার ফলে হবে কি, মিটারের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
আমরা মিটারের থেকে সরাসরি রিডিংটা আমরা আমাদের এখানে কম্পিউটার সেকশনে পাবো। তাইলে আমাদের এই যেটা আমরা বলি হিউম্যান এরার বা চুরি বা এটসেট্রা যত কিছুই বলি, গ্রাহক থেকে যে কমপ্লেনগুলো আসে, আমাদের থেকে যে কমপ্লেনগুলো গ্রাহকের কাছে যায়, এগুলো মিনিমাইজ হয়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক প্রায় ৭৩,০০০ আর বিশাল সংখ্যক গ্রাহকের রিডিং দেখে বিল করে মাত্র ৪৩ জন মিটার ইন্সপেক্টর। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়াসার মতো সংস্থার অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেবলমাত্র তখনই গ্রাহক হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ আসনের ফলাফলে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিবিউল। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টায়। করোনার কারণে ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের মোট ভোটারের সংখ্যা 2,25,000। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা রুখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখছেন সময় সংবাদ। কাল মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৩ সালে একবারই শিরোপা জয় করেছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সবশেষ ২০০৯ সালে সেমিফাইনালে উঠেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর আর গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারেনি জামাল ভুঁইয়ারা। সবশেষ ২০১৮ সালে নিজেদের মাটিতে গ্রুপের ২ ম্যাচে জয় পেয়েও কপাল পড়ে বাংলাদেশের। এবার আরও একটি সাফের মিশন শুরু করেছে জামাল ভুঁইয়ারা। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে এবার ১৮ বছরের শিরোপার খরা কাটাতে চায় বাংলাদেশ। মালদ্বীপে প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসরে অন্য দলগুলোর তুলনায় শুধু শ্রীলঙ্কায় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। প্রথম ম্যাচ জয়ে শুরু করতে চান অস্কার ব্রুজন। এদিকে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না মাঝ মাঠের নির্ভরতার প্রতীক সোহেল রানা। এছাড়া আর কোনো সমস্যা নেই দলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। এবং ডাকাতির পরপরই গলিয়ে ফেলা হয় স্বর্ণ। ৫টি দোকান চিহ্নিত। সন্দেহ এড়াতে বেচা কেনায় ব্যবহার করা হয় নারীদের। মূল হোতা গ্রেফতার। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।